পরিণীতা সিজন 2 প্রথম পর্ব। তোর বউ পালিয়েছে প্রত্যুষ, আর তুই এইভাবে হাবাতের মতো গিলতেছিস? লজ্জা লাগছে না তোর? প্রহরের কথায় মাথা তুলে তাকালো প্রত্যুষ। উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে সে। চোখের ভাষা এমন যেন প্রত্যুষ খেতে বসে অনেক বড় অপরাধ করে ফেলেছে। প্রত্যুষ এক পলক বড় ভাইয়ের দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। ভাবখানা এমন যেন এই মুহূর্তে খাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ এই দুনিয়ায় আর কিচ্ছুটি নেই। আজ যেন জন্মের খাওয়া খাচ্ছে প্রত্যুষ। এদিকে বাড়িতে সুনামি বয়ে যাচ্ছে, আরও খেতে ব্যস্ত। প্রত্যুষ অতি যত্নে পরোটা ছিঁড়ে ছিঁড়ে ছোলে ডুবিয়ে মুখে দিচ্ছে, যেন পরোটার ব্যথা না লাগে। প্রত্যুষের উত্তর না পেয়ে প্রহর অধৈর্য হলো, উদ্গ্রীব স্বরে বলল, তুই মস্করা করতেছিস আমার সাথে? রওশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটাকে খুঁজতে হবে, ও আমাদের দায়িত্ব। তুই এখনও গিলতেছিস? আশ্চর্য, ওর হারিয়ে যাওয়ার সাথে আমার গেলার সম্পর্ক কি? তুমি আমার খাওয়ার উপর নজর দিচ্ছ কেন ভাই? ধৈর্য খুইয়ে বলল প্রত্যুষ। মুখে খাবার ঠাসা ওর। প্রহরকে এইসব বলতে বলতে সে অবস্থায় আর এক লোকমা মুখে দিল। হতবিহল চেয়ে থাকলো প্রহর। কঠিন কয়েকটা কথা বলার জন্য জিভটা নিষ্পিস করল, কিন্তু ওষ্ঠপুটে আর উচ্চারিত হলো না কঠিন বাক্যগুলো। মালিহা বেগম আর রিধিতা বসে আছে সোফায়। ওদের সামনে এইসব অশোচনীয় বাক্য উচ্চারণ সঠিক হবে না। হতাশ শ্বাস ফেলল প্রহর, বলল, রওশার চিন্তায় বাড়ির একটা মানুষ খায়নি প্রত্যুষ। আম্মু এটা সমানে বলে যাচ্ছে রওশাকে খুঁজে আনতে, কিন্তু তোর তো কোনো চিন্তাই নেই। মেয়েটা কোথায় গেছে, কেমন আছে, সেটা আমরা কেউই জানি না। তোর লজ্জা লাগছে না এভাবে দায়সারাভাবে থাকতে? সবাইকে ফেলে একা একা খেয়ে নিচ্ছিস? না, লজ্জা লাগছে না। তোমাদের মন চাচ্ছে না তাই তোমরা খাচ্ছ না, কিন্তু আমার খিদে লেগেছে। 10টা থেকে হসপিটালও আছে আমার, রোগীদের অনেক লম্বা লিস্ট আছে আজকে। এইসব আজাইরা চিন্তা মাথায় নিতে পারবো না। খাবার চিবোতে চিবোতে বলল প্রত্যুষ। প্রহর আশ্চর্যান্বিত হতভম্ব হয়ে তাকাইয়ে থাকলো। ক্ষণকাল প্রত্যুষের সামনে থম মেরে দাঁড়িয়ে থেকে সোফায় গিয়ে বসলো। প্রত্যুষ ধীরে সুস্থে খেয়ে উঠে দাঁড়ালো। চঞ্চল চোখ ঘুরিয়ে চাইল সবার দিকে। সবার অবস্থা থেকে হাসি পেল ওর। এক একজন এক এক ভঙ্গিমায় বসে আছে, দাঁড়িয়ে আছে। প্রত্যুষ দাঁড়ালো না আর, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। মালিহা বেগম বিষাদ দৃষ্টিতে তাকালেন প্রত্যুষের যাওয়ার দিকে। গাঁট হয়ে বসে আছেন তিনি সোফার ওপর। রিধিতা তার পাশে বসে কন্টিনিউয়াসলি হাত মালিশ করেছে পিঠে। রওশা চলে যাওয়ার খবর শুনে অনেক বেশি হাইপার হয়ে গেছেন তিনি। মেয়েটা কই চলে গেল? একা একটা মেয়ে কোথায় যাবে, কার কাছে যাবে? একা গেল নাকি কাউকে সাথে নিয়ে গেল সেটা সম্পর্কেও তো অবগত নয় কেউ। মেয়েটা গেল তো গেল, একবারে বাড়ির মা নিজ্জত ডুবিয়ে তারপর গেল। এখন পাশের বাসার ভাবিদের কি জবাব দেবেন তিনি? তারা নিশ্চয়ই টিপ্পনি কাটবে বাড়ির বউ পালিয়েছে সেই নিয়ে। উফ, একসাথে এত চিন্তা আর নেওয়া যায় না। প্রত্যুষ কক্ষে গিয়ে যত্রতত্র ফাইলপত্র সব ব্যাগের ভেতর ঢোকালো। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজে। সূর্য মামা মেঘের ফাঁক ফোকরে একটু একটু উকি দিয়ে চলেছে। সোনালি রোদ্দুরে চিকন লাইন জানালা ভেদ করে বিছানার ওপর এসে বর্তাচ্ছে। আজ সকালের কুয়াশার ঘনত্ব পরিমাণগত বেশিই ছিল, তাই আধার কেটে গিয়ে চারপাশ আলোকিত হতে একটু বেশিই সময় নিয়ে নিল বোধহয়। প্রত্যুষ কাজ করতে করতে হামি তুলছে বারংবার। রাতের ঘুমটা পূর্ণ হয়নি। এখনো চোখের পাতায় এক রাশ ঘুম এসে ভর করছে। চোখ ভর্তি ঘুম, কিন্তু মন ভর্তি শান্তি। হসপিটাল থেকে এসে একটা লম্বা ঘুম দিতে হবে। বিছানায় ঘুমোচ্ছে প্রজ্জ্বল। প্রত্যুষ ওর গায়ের লেপটা আরেকটু টেনে দিল। টেবিলের উপর কাগজে মোড়ানো কিছু পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো ও। চটজলদি কাগজটা হাতে নিয়ে দেখলো কাগজে মোড়ানো নাক ফুল, হাতের বালা, গলার চেন আর কানের দুল। প্রত্যুষ চেনে এইসব। রওশাকে এইসব ও কিনে দিয়েছিল অ্যাব্রড থেকে। মেয়েটা সব কিছুই রেখে চলে গেছে, কিচ্ছুটি নিয়ে যায়নি ভেবেই ফোঁস করে শ্বাস ফেলল ও। কাগজটাতে এবড়ো খেবড়ো হাতের লেখা। প্রত্যুষ কাগজ খুলে পড়তে শুরু করলো। প্রত্যুষ, আমি চলে যাচ্ছি।
কোথায় যাচ্ছি সেটা না হয় নাই জানলেন, কিন্তু আপনি মুক্ত প্রত্যুষ। আমি মুক্তি দিলাম আপনাকে। এই 6টা বছর আপনি আমার কাছে অসংখ্যবার মুক্তি চেয়েছেন, কিন্তু আমি অপরাগ ছিলাম। আপনাকে মুক্তি দিয়ে কোথায় যেতাম আমি? আপনি যতই বলুন আমাকে সাহায্য করতেন, তবুও দুজনের আলাদা হওয়ার পর আপনি আমার জন্য যাই করতেন সেটা দয়া দেখানো হতো আমাকে। কেন আমি আপনার দয়া নিতাম? এমনিতেই তো ছোটবেলা থেকে শুধু দয়াই পেয়ে গেলাম। অথচ ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পাবো, কিন্তু বিয়ের পর যে অন্যের ভালোবাসা কেড়ে নেব সেটা তো জানতাম না। আপনি এটা দেখলেন না। আপনার ঘরে থাকা আপনার বউ আপনারই বন্ধুর সাথে জড়িয়ে পড়ল, কিন্তু এটা দেখলেন পার্শ্ববর্তী বাড়িতে থাকা প্রাণনেশার বন্ধু কখন তার বাড়িতে আসছে, কখন তারা দেখা করছে, কখন তার বন্ধু তাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছে। শুধু দেখেই গেলেন না, কষ্টও পেলেন, কাঁদলেনও। বিশ্বাস করেন, আপনাকে ওভাবে দেখে আমার কষ্ট হতো। এটা মোটেও ভাবিয়েন না যে আপনাকে ভালোবাসতাম আমি তাই কষ্ট পেতাম। আমি আপনাকে কোনো দিন ভালোবাসিনি প্রত্যুষ। আমার অপরাধ বোধ আমাকে কষ্ট দিত। আমি এই সংসারে মানিয়ে নিতে নিতে হাঁপিয়ে গেছি প্রত্যুষ। পুরো সংসারটা আমি একাই টেনে নিয়ে গেছি। আপনার কন্ট্রিবিউশন ছিল শুধু সব কিছুর যাবতীয় খরচ দেওয়াতে। এর বাইরে আপনি কিচ্ছু করেননি, কিচ্ছু না। তবুও বলবো, যদি পারেন মাফ করে দিয়েন আমাকে। ভালো থাকবেন। পড়া শেষে কাগজটা কুচি কুচি করে ছিঁড়ল প্রত্যুষ, অতঃপর ডাস্টবিনে ফেলে দিল সেগুলো। গয়নাগুলো হাতে নিয়ে ব্যাগেটা কাঁধে চড়িয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। গট গট পায়ে নিচে নামল প্রত্যুষ। মালিহা বেগমের সামনে দাঁড়াতেই তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রত্যুষ গয়নাগুলো গুঁজে দিল তার হাতে। নিরেট কণ্ঠে বলল, রওশা রেখে গেছে এইসব আম্মু, কিচ্ছু নিয়ে যায়নি সাথে। এক কাপড়েই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। মালিহা বেগম চিন্তিত বদনে তাকালেন, উদ্গ্রীব স্বরে বললেন, রওশা, তুমি চিন্তা করো না আম্মু, শুধু এইটুকু জেনে রেখো মেয়েটা যেখানেই আছে ভালো আছে। আর হ্যাঁ, অনেক দিয়েছ এই সমাজের দোহায়। আশেপাশে মানুষ কি বলবে, পাশের বাড়ির ভাবি কি বলবে, অনেক ভেবেছ এইসব মানুষের কথা এতটাই ভেবেছ যে নিজের ছেলের কথা ভাবার ফুরসতটুকুও পাওনি। অথচ জন্ম দিয়েছিলে আমাকেই কষ্ট করে বড় করেছিলে, কিন্তু বড় করে দেখেছিলে সমাজকে। সমাজ কি বলবে, সমাজের দোহাই চাপিয়ে দিতে দিতে কোনোদিন আমার ভাবনা নিয়ে চিন্তা করনি আম্মু? রওশার সাথে যদি কোনোদিন দেখা হয়, হবেই তো অবশ্যই, ডিভোর্স যে বাকি আছে এখনো, তবে আমি ওকে একটা থ্যাঙ্কস নিশ্চয়ই জানাবো যে ও অনেক বছর পরে হলেও এই সমাজের চিন্তার গণ্ডি থেকে বের হতে পেরেছে। আমিও কিন্তু সমাজের ধার ধারতাম না, কিন্তু তোমার আর বাবার মলিন মুখের দিকে তাকিয়ে এতদিন এক প্রকার জেলখানায় কাটিয়ে দিয়েছি। জানো, নিজেকে আজ অনেক হালকা লাগছে, মুক্ত মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে অনেক বছর পর বুক ভরে শ্বাস নিতে পারছি। রওশা নিজে বাঁচার জন্য আমাকেও বাঁচিয়ে দিয়ে গেল। মালিহা বেগম টলমল দৃষ্টিতে তাকিয়ে থাকলেন প্রত্যুষের দিকে। প্রত্যুষ আর এক মুহূর্ত দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। প্রহর ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো ওর যাওয়ার দিকে। বিহল কণ্ঠে আওড়ালো, আমার মনে হয় প্রত্যুষ জানে রওশা কোথায় আছে। সোনালি আলো সবুজ ঘাসের ওপর চিকচিক করছে। সবুজের ওপর উকি দেওয়া রূপলি শিশির টুপটুপ করে জ্বলছে। প্রত্যুষ ধীর পায়ে হেঁটে যাচ্ছে উঠানে পেরিয়ে। গেটের সামনে একটা টুলে বসে ঝিমোচ্ছিল দারোয়ান। প্রত্যুষ গেটের কাছাকাছি যেতেই ধরফর করে উঠে বসলেন তিনি। সালাম ঠুকে আজব দৃষ্টিতে চাইল। প্রত্যুষ সালাম নিয়ে কোনা চোখে তাকায় তার দিকে। সে এখনও কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আশ্চর্য, এভাবে তাকানোর কি হয়েছে ভেবেই বিরক্তিকর শ্বাস ফেলল প্রত্যুষ। ব্যাটা চুলোয় যাক, আজ মন মস্তিষ্ক বড্ড ফুরফুরা। কেন যেন আজ প্রকৃতি বড্ড সুন্দর লাগছে প্রত্যুষের কাছে। আশেপাশে সব কিছুই চমৎকারভাবে ফুটছে চোখে। এর কারণ কি? প্রাণনেশা ঘুমো ঘুমো চোখে এলোমেলো পা ফেলে সিঁড়ি বেয়ে নামল। ড্রয়িং রুমে মনারা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। প্রাণনেশা টলতে টলতে এসে মায়ের কোলে সোফার উপরে শুয়ে পড়ল। মনারা বেগম চুলে বিলি কেটে দিলেন ওর। ফোনে ওপাশে মানুষটা
উদ্দেশ্যে বললেন, আচ্ছা ভাবি রাখি। মনারা বেগম এ পর্যায়ে তাকালেন মেয়ের দিকে। ফোলা ফোলা মুখ, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রাণনেশা ঘুমকাতুরে স্বরে বলল, কার সাথে কথা বলছিলে আম্মু? পাশের বাসার ভাবি। নাক মুখ কুচকে শোয়া থেকে উঠে বসলো প্রাণনেশা। কণ্ঠে ঘোর অসন্তোষ নিয়ে বলল, কতবার বলেছি আম্মু, মানুষকে নিয়ে গসিপ করা বন্ধ করো। কার বাড়িতে কি হলো সেটা জেনে তোমাদের কি কাজ সেটা বুঝি না বাপু। তোমার পাশের বাসার ভাবি মানুষ থেকে কথা কালেক্ট করে পুরো এলাকায় ছড়িয়ে বেড়ায়। কোনো দিন দেখবে তোমার পার্সোনাল কথাও লুফে নিয়ে তোমার কথা আরেকজনের কাছে রটিয়ে বেড়াচ্ছে। এদের বিশ্বাস নেই। পরপর আবার মাথা ঠেকালো সোফায়। প্রচণ্ড মাথা ব্যথা করছে। পুরো রাত না ঘুমোনোর দরুন তীব্র মাথা ব্যথার অবস্থা কাহিল। প্রাণনেশা অসহায় গলায় হাঁসফাঁস করে বলল, আম্মু একটু চা খাওয়াও, প্রচণ্ড মাথাটা ব্যথা করছে। মনারা বেগম চা বানানোর জন্য ছুটলেন কিচেনে। মিনিট 10 পর চায়ের কাপ হাতে নিয়ে ফিরেও এলেন। প্রাণনেশাকে চা দিয়ে ফের বসলেন ওর পাশে। প্রাণনেশা থেকে থেকে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মনারা বেগম আই ঢাই করছে কিছু বলার জন্য। প্রাণনেশা মায়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, ও আম্মু, কি হয়েছে তোমার, এমন করছো কেন? মনারা বেগম জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বললেন, জানিস কি হয়েছে? তুমি না বললে কি করে জানবো? উনিও আমাকে অনেক বড় একটা খবর দিয়েছে। তুই জানলে অবাক হয়ে যাবি। তোমার পাশের বাসির ভাবির কথা শোনার কোনো ইন্টারেস্ট নেই আমার। অবাক হব তো দূরের কথা। একটা কুটনি মহিলা। প্রচণ্ড অনিচ্ছা প্রকাশ করে বলল প্রাণনেশা। আরে শোন না, বলো। প্রত্যুষের বউ পালিয়েছে। পরক্ষণে মস্তিষ্কের কথাটা ঢুকতেই বড় বড় চোখে চাইল প্রাণনেশা। দ্রুত চা গিলতে গিয়ে তালুতে উঠে গেল প্রায়। কাস্তে কাস্তে অবস্থা কাহিল হলো প্রাণনেশার। মনারা বেগম দ্রুত পানি আনতে ছুটলেন। পুরো 1 গ্লাস পানি ঢকঢক করে গিলেও ক্ষান্ত হলো না প্রাণনেশা। মনারা বেগম পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ছটফট কণ্ঠে বললেন, কতবার বলেছি এভাবে খাবি না। একটু শান্ত হতেই প্রাণনেশার সজোরে চিৎকার দিয়ে বলল, আম্মু, এসব আজাইরা কথা কোত্থেকে পাও? আজাইরা কে বলল তোকে? আমি শিওর হয়ে তারপর বলছি তোকে। হোয়াট দ্য হেল আম্মু, পালিয়ে কোথায় গেছে রওশা আপু? তুই চিৎকার করে করে কথা বলার বন্ধ কর, আমি কানে শুনতে পাই। 2 হাতে কান চেপে ধরে বললেন মনারা বেগম। প্রাণনেশা হাত পা তুলে বসলো সোফার ওপর। অশান্ত কণ্ঠে বলল, আম্মু, পুরো কাহিনী বলো তো আমাকে, একেবারে A to Z। আমি তো জানি না এত কিছু। শুধু শুনেছি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। গ্রামের কয়েকজন মুরব্বি ওকে একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে দেখেছে। হোয়াট? আবারও বড় গলায় চিল্লিয়ে বলল প্রাণনেশা। মনারা বেগম চোখ মুখ কুঁচকে তাকালেন। বললেন, তোকে বলেছি না তোর বাসের মতো গলার স্বর ছোট কর। অন্য সময় বললে তেতে উঠত প্রাণনেশা। ফোঁস করে বলতো, আম্মু, আমাকে অপমান করবে না একদম। কিন্তু আজ এইসব কথা গায়ে লাগলো না ওর। উল্টে আরও এক্সাইটমেন্ট নিয়ে বলল, ছেলেটা কে ছিল আম্মু? আমি কি জানি। পুরো এলাকায় রটেছে ভূঁইয়া বাড়ির বৌমা রাত বিরাতে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে। ইস, কেন যে এমন করলো মেয়েটা। এখন ছোট বাচ্চাটার কি হবে? প্রত্যুষ ভাইয়ের কথা না ভাবুক, অন্তত নিজের ছেলেটার কথা ভাবতে পারত। আফসোসের সুরে বলল প্রাণনেশা। মনারা বেগম চোখ ছোট ছোট করে তাকালেন ওর দিকে। নিস্পৃহ কণ্ঠে বললেন, এত কিছু জেনে তোর লাভ কি? তুই এত আফসোস করছিস কেন? প্রাণনেশা মায়ের সন্দিহান মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে হাসল। বিভ্রান্ত কণ্ঠে বলল, আফসোস কেন করব? এমনিই বলছিলাম আর কি। ওদের বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই বলে মুখে ফের জোরপূর্বক হাসি ফোটায়। মনারা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওপর নিচে মাথা নাড়ায়। সূক্ষ্ম স্বরে বলে, কথাটা মাথায় থাকে যেন। হসপিটাল থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল প্রত্যুষের। সদর দরজা দিয়ে ঢুকে অন্ধকার ড্রয়িং রুম দেখে বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর। বাড়িটা কেমন যেন মরা মরা ভাব ফুটে আছে। 6 বছর ধরে এই
ড্রয়িং রুমে কোনো ধরনের আনন্দ ফুর্তি হয় না, প্রিয় মানুষগুলোর সাথে আহ্লাদের সময় কাটানো হয় না, বড় করে আড্ডা বসে না। অথচ কত সুন্দর একটা সময় পার করে এসেছে ও। আগে বাড়িতে ফিরলেই দেখা যেত মা চাচি কিচেনে রান্না করছে, গল্প জুড়েছে সেখানে, ভাবিপু আর ভাবিপুর বেস্ট ফ্রেন্ড সোফার ওপর বসে লুডো খেলছে, নয়তো খুনসুটিতে মেতে আছে। রাহাত দুষ্টুমি করছে তার প্রিয় মাম্মামের সাথে। এখন সব কিছু শুধুই স্মৃতি। মানুষ চলে যায় আর উপহার হিসেবে রেখে যায় স্মৃতি। প্রত্যুষ এলোমেলো পা ফেলে সোফার ওপর বসল, তিক্ত শ্বাস ফেলে মাথা এলিয়ে দিল সোফায়। কিচেন থেকে গুটুর গুটুর শব্দ আসছে। তড়িৎ বেগে উঠে বসে প্রত্যুষ। এই অন্ধকারে কিচেনে কে? উঠতে যাবে তার আগেই দেখলো পানির গ্লাস হাতে বেরোচ্ছে প্রহর। প্রত্যুষকে সোফার উপর বসে থাকতে দেখে হাসি মুখে এগিয়ে এলো ও। বসতে বসতে বলল, তুই কখন এলি? এই মাত্র, ক্লান্ত স্বরে প্রত্যুষ বলল। প্রহর এক গ্লাস পানি এগিয়ে দেয়। তুমি কিচেনে যে টাইপের শব্দ করছিলে, আমি তো ভেবেছি চোর এসেছে। এই সময় কিচেনে কি করছো? পানি খেতে এসেছিলাম। মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে গিয়েছিলাম। কার প্রশ্ন? কপালে ভাঁজ ফেলে বলল প্রত্যুষ। কার আবার? রাস্তায় যার সাথেই দেখা হলো সেই ডেকে ডেকে জিজ্ঞেস করলো, শুনেছি তোমার ছোট ভাইয়ের বউ পালিয়েছে, এটা কি সত্যি? আমি জাস্ট কোনো মতে মুখ লুকিয়ে বাড়ি ফিরেছি। এবার তো মনে হচ্ছে বোরখা পরে বাড়ির বাইরে বেরোতে হবে। চোখ মুখ কুঁচকে বলল প্রহর। প্রত্যুষ ফিক করে হেসে দেয়, হাসতে হাসতে বলে, আহারে বেচারা, থাক ভাই, চিন্তা করো না, আমি কালকেই মার্কেট থেকে দুটো বোরখা কিনে দেব তোমাকে, কি বলো? বলেই দাঁত দেখালো। প্রত্যুষের উপহাসে প্রহর গমগমে দৃষ্টিতে তাকালো, বাঁকা হেসে বলল, মজা উড়াচ্ছিস? ওরা ভালো করে ওরা, মনে রাখবি বউ তোর পালিয়েছে, আমার না। কই, আমার থেকে তো কেউ কিছু জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করবে কি করে? তুই গাড়ি করে হসপিটালে গেলি, আবার গাড়ি করে আসলি, কিন্তু আমি তো রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম তোকে। কি? রওশাকে গাড়িতে উঠতে বাড়ির দারোয়ান দেখেছিল, একটা ছেলে নিতে এসেছিল ওকে। প্রত্যুষ কপাল চাপড়ালো, কপালে ভাঁজ ফেলে বলল, এই জন্যেই বেটা আমাকে সকালে ওভাবে দেখছিল। হয়তো। শুধু এটাই না, ছেলেটা কে জানিস? কে? ভ্রু কুঁচকে বলল প্রত্যুষ, যেন প্রথমবার সব কাহিনী শুনছে। নীল নামে তোর একটা বন্ধু আছে না, তার সাথে। অবাক হওয়ার ভান করল প্রত্যুষ, মুখের এক্সপ্রেশন শতভাগ বোঝানোর চেষ্টা করল যে ও প্রচণ্ড অবাক হয়েছে। প্রহর দুঃখী দুঃখী মুখ করে বলল, থাক, কষ্ট পাস না, আমি জানি রওশার জন্য কষ্ট না পেলেও তোর বন্ধুর বিশ্বাসঘাতকতায় কষ্ট পাবি তুই। প্রত্যুষ দুঃখী দুঃখী মুখ করার চেষ্টা করে সর্বোচ্চ। ব্যাপারটা এমন যেন মনেই বড় কষ্ট পেয়েছে ও, কিন্তু মনে মনে দারোয়ানকে উড়াধুরা গালি দিচ্ছে ও। দারোয়ানের পুরো 14 গোষ্ঠীকে গালি দেওয়া শেষে প্রত্যুষ বিড়বিড় করে বলল, বাহ, এর দেখি চোখের পাওয়ার অনেক ভালো। চাকরি ছেড়ে কোনো মতেই যেতে দেওয়া যাবে না একে। চোর কেন, চোরের বড় ভাই ডাকাতকেও নিজের জুহুরির চোখে ধরে ফেলবে। কিন্তু বেটা বদমাইশ, ওই দুজনকেই চোখে পড়তে হলো তোর। মা বাবার কক্ষের সামনেই দাঁড়িয়ে আছে প্রত্যুষ। ঢুকবে কি না ঢুকবে না সেটা নিয়ে দ্বিধান্বিত ও। হাত ঘড়িতে সময় 12:35। যদিও এত তাড়াতাড়ি বাড়ির কেউই ঘুমোয় না, এই সময়টা ধরতে গেলে ওদের জন্য সন্ধ্যা। কিন্তু বাবা অসুস্থ হওয়ার পরই মেডিসিন চলছে তার, সে নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। পরনের অ্যাপ্রনটা পর্যন্ত খোলা হয়নি প্রত্যুষের। যে শার্ট পরে হসপিটাল থেকে এসেছিল সেটা এখনও গায়ের সাথে লেপ্টে। ড্রয়িং রুম থেকে সোজা এখানে চলে এসেছে। প্রতিদিন হসপিটাল থেকে ফিরে প্রথমে বাবার সাথে দেখা করা, এটা ওর রুটিন। কিন্তু আজ ফিরতে একটু বেশিই দেরি হয়ে গেছে। মানুষটার জন্য ইদানিং মনটা বড্ড বেশি আনচান করে। কেমন যেন নেতিয়ে গেছে ওর বাবা। আগে সেই মুখে বিরাজমান গম্ভীর গম্ভীর ভাবখানা আর নেই। শুকনো মুখ, অপরাধ বোধে নেতানো দৃষ্টি। অথচ মুখের গাম্ভীর্যতা ছিল শুধু বাইরের মানুষগুলোর জন্য। পরিবারের মানুষগুলোর জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। এখন কেমন যেন হয়ে গেছে মানুষটা, সারাক্ষণ চুপ, কিছু ভাবে।
কথাবার্তা বলে না অতটা, আর প্রত্যুষের সাথে দেখা হলেই ক্ষমা চায়। এই এক জিনিস প্রত্যুষ এতবার বলেও ঠিক করতে পারল না। কেন এসব বলতে হবে? এসব বলে তো আর বাস্তবতা বদলানো যাবে না। তাহলে কেন ওর সুপার হিরো ওর কাছে ক্ষমা চাইবে? প্রত্যুষ দরজায় ঠক ঠক করে আওয়াজ করল। আইঢাই করে কোমল কণ্ঠে বলল, আসবো? আয়। ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন মালিয়া বেগম। প্রত্যুষ দরজা খুলে কক্ষে ঢুকলো। মালিয়া বেগম বসে আছেন বিছানার ওপর। বাচ্চাদের ছোট ছোট কাঁথা শিলাচ্ছেন তিনি। সুই দিয়ে সুন্দর কারুকার্য তৈরি করছেন কাঁথার ওপর। পলক ভুঁইয়া আধশোয়া হয়ে বালিশের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছেন। প্রত্যুষ মুচকি হাসলো দুজনকে দেখে। ওদের এভাবে একসাথে দেখলে মনটা ভরে যায় ওর। ইস, কি সুন্দর দৃশ্য! ওর মা বাবা দুজনে একসাথে হাসছে। পলক ভুঁইয়া শোয়া অবস্থায় ডেকে বললেন, আমার কাছে আয়। প্রত্যুষ বেড সাইড টুল টেনে নিয়ে বসলো তার পাশে। কাঁথা সেলাই ব্যস্ত মালিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, এসব কি পিচ্চির জন্য? হ্যাঁ, আগে ভাগে একটু একটু করে সেলাই করে রাখছি, যদিও তোর পিচ্চি আসতে ঢের বাকি। রিধিতা 2 মাসের প্রেগনেন্ট। সেই নিয়ে এক্সাইটমেন্টের শেষ নেই মালিহা বেগমের। বাড়িতে একটা বাচ্চা আসবে, তার জন্য আগে ভাগে সব কিছুর ব্যবস্থা করে রাখছেন তিনি। যা একেবারে শেষ সময় গিয়ে করার কথা সেসব কাজও এখন থেকে একটু একটু করে গুছিয়ে রাখছেন। কাঁথাগুলো হাত থেকে বিছানার এক পাশে রাখলেন মালিহা বেগম। বিছানা থেকে নামতে নামতে বললেন, তোমরা দুজন কথা বলো, আমি বরং যাই। তুমিও থাকো না আম্মু। বাবাকে কি কি পার্সোনাল কথা বলিস তুই, সেসব তো আমি থাকলে শোনাতে পারবি না। আমি বরং রিধিতার কাছে যাই, প্রজ্জ্বলও ওখানেই আছে। বলে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। প্রত্যুষ এক পলক সেই দিকে তাকিয়ে পলক ভুঁইয়ার দিকে ফিরে তাকালো। মাথায় হাত বুলিয়ে দিল সন্তর্পণে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এখন কেমন লাগছে বাবা? ভালো বাবা, তোকে দেখলে আরও ভালো হয়ে যায়। প্রত্যুষ টুল থেকে উঠে এসে বিছানায় বসলো ওনার পাশে। সূক্ষ্ম স্বরে বলল, মন খারাপ কিছু নিয়ে? পলক ভুঁইয়া ব্যথিত দৃষ্টিতে তাকালেন। নিম্ন স্বরে বললেন, তোর রাগ জন্মায় না আমার প্রতি? এই যে তোর জীবনটা আমি এভাবে শেষ করে দিলাম। প্রত্যুষের বুক মোচড়ায়। তিক্ত শ্বাস ফেলে পলক ভুঁইয়া বুকের ওপর মাথা রাখে ও নিস্তব্ধ স্বরে বলে, এসব কথা বলতে মানা করেছি না তোমাকে, তবুও কেন এসব বলো? যা হওয়ার হয়ে গেছে বাবা, আমি আমার ভাগ্য মেনে নিয়েছি। এসব তো ভাগ্য না, সব কিছুই তো আমার দোষেই হয়েছে। 3টা জীবন নষ্ট করে দিয়েছি আমি, অথচ 6 বছর পরও তোরা কেউ ভালো নেই। রওশাও চলে গেছে। কোথায় গেছে মেয়েটা জানিস তুই? মেয়েটার বাবা যে আমাকে দায়িত্ব দিয়ে গেছিল, সে সুখের খোঁজে পাড়ি জমিয়েছে বাবা। আমি তাকে ভালো রাখতে পারিনি, কোনো দিন তাকে নিজের ভাবতে পারিনি, তাই যে ওকে নিজের ভাবতে পেরেছে তার কাছে চলে গেছে। পলক ভুঁইয়া দীর্ঘশ্বাস ফেললেন। বদ্ধ ঘরে সেই দীর্ঘশ্বাসের শব্দ বড়ই করুণ শোনালো। পলক ভুঁইয়া বিড় বিড় করে দুঃখ নিয়ে বললেন, প্রত্যুষ, আমাকে মাফ করিস বাবা। তুই কত অন্যায় করেছি আমি তোর সাথে। তোর প্রাণকে কেড়ে নিয়েছি, তার কথা বলার সুযোগটা পর্যন্ত দিইনি তোকে। সেই সময় কত ভাবেই না তোর দুর্বলতায় আঘাত দিয়েছি আমি, নিজের অসুস্থতার দোহাই দিয়েছি পর্যন্ত। অথচ আমি জানতাম তুই এসব সহ্য করতে পারিস না। তোর কথাটা একবার কেন শুনলাম না আমি? কেন তোকে তোর ভালোবাসার মানুষটার কথা বলার সুযোগ দিলাম না, বলতে পারিস? পলক ভুঁইয়ার কথা মনস্তাপ, আত্মলপ্তি মতো শাস্তি এই দুনিয়ায় হয়তো আর দুটো নেই। প্রত্যুষ বিমর্ষ গলায় বলল, এসব বলতে মানা করেছি তোমাকে। আমার জন্য তোর একটা সুন্দর সংসার হলো না। চুপ করো বা। জানিস, ওই দিন পিয়াস বলছিল প্রাণনেশা নাকি বিয়ের কথা শুনলেই ঝগড়া বানিয়ে দেয়। সাফ সাফ জানিয়ে দিয়েছে ওর বিয়ের কথা যাতে না তুলে কেউ। বিয়ে করার নাকি ইচ্ছেই নেই। আরে ও বাচ্চা মেয়ে, বিয়ে সংসার কি বোঝে বলো তো? সময় হলে তো অবশ্যই বিয়ে করতে হবে। বিদ্রূপ করে বলল প্রত্যুষ। পলক ভুঁইয়া মুচকি হাসলেন, বললেন, এখন আর বাচ্চা নেই, বড় হয়ে গেছে আম্মা। হায় রে, কি কি যে করে বেড়ায়। জানি তো, এলাকার সব ছেলে
ভয় পাই ওকে, মারামারি আর গুন্ডাগিরিতে সব পর্যায়ে ছাড়িয়ে গেছে, তবুও আমার কাছে তো এখনো বাচ্চাই আছে। পলক ভূঁইয়া ফের হাসলেন। প্রত্যুষ অমনভাবে বুকের সাথে মাথা ঠেকিয়ে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমার জীবনটা যেমনভাবেই কাটুক না কেন, তোমার প্রাণের জীবনটা এই একাকিত্বে কাটবে না। একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দেব তোমার প্রাণকে। খুশি? হঠাৎ করে প্রত্যুষের মনটা বেজায় খারাপ হয়ে গেল। উফ, কথাটা মুখ দিয়ে উচ্চারণ না করলেই ভালো হতো বোধহয়। ওর প্রাণকে কী করে আরেকজনের কাছে বিয়ে দেবে ও? ওর বুকটা দাও দাও করে আগুনে পুড়ে যাবে না? এমনিতেও কি কম পুড়ছে নাকি? জীবনে তো দুঃখের শেষ নেই, এই দুঃখটা নিতে গেলে তো জীবনটাই শেষ হয়ে যাবে। কি ফালতু একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করলো। ধুর। পলক ভূঁইয়া নিস্তেজ কণ্ঠে বললেন, আমার আম্মাকে একটা ফোন করে দিবি প্রত্যুষ? কথা বলতে মন চাইছে ওর সাথে। প্রত্যুষ মাথা তুলল বুক থেকে, কোমল স্বরে বলল, প্রাণনেশা? তোমার মোবাইলটা দাও। আমার মোবাইলের নাম্বার নেই ওর, বালিশের নিচে আছে হয়তো। প্রত্যুষ বালিশের নিচ থেকে মোবাইল বের করে ডায়াল করে প্রাণনেশার নাম্বারে। পলক ভূঁইয়া বালিশের উপর লাউডস্পিকারে ফোন রাখতে রাখতে বলে, তুমি কথা বলো, আমি বরং যাই। বলে কক্ষের বাইরে বেরিয়ে গেল প্রত্যুষ। যেতে যেতে শুনতে পেল প্রাণনেশার কণ্ঠস্বর। কল রিসিভ করেছে মেয়েটা। পলক ভূঁইয়া ফোন কল দেখে অবাক হলো প্রাণনেশা। এই প্রথমবার নিজে থেকে ফোন দিয়েছেন তিনি। কয়েকদিন ধরেই প্রাণনেশা ফোন করে খোঁজ নিয়েছে, কিন্তু এইবার হঠাৎ ওনার তরফ থেকে কল দেখে প্রাণনেশা অবাক হলো বটে। নম্রস্বরে বলল, বড় বাবা, ভালো আছো? ভালো আছি। তুমি কেমন আছো আম্মা? আমিও ভালো আছি। তোমার শরীর কেমন এখন? সব ঠিকঠাক তো? সেটা সামনাসামনি না দেখলে কি করে বুঝবে? তুমি না বলেছিলে আমাকে দেখতে আসবে, কই এলে না তো? প্রাণনেশার মুখটা একটুখানি হয়ে যায়। অনেক দিন ধরেই মানুষটা তাকে দেখতে যেতে বলছে প্রাণনেশাকে, কিন্তু কেন যেন যেতে পারে না প্রাণনেশা ওই বাড়িতে। বারংবার কিছু আক্ষেপ, কিছু হতাশা তাকে আটকে দেয়। প্রাণনেশা চুপ থাকলো কিছুক্ষণ, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রান্ত স্বরে বলল, কালকে আসি বড় বাবা? আশা দিচ্ছ তাই না? কালকেও আসবে না আমি জানি। রেগে আছো আমার উপর এখনো, তাই না? আমার মুখটাও দেখতে মন চাই না, সত্যিটা বলে দাও আম্মা। প্রাণনেশার হৃৎপিণ্ড ছলকে ওঠে, আর্তনাদ করে বলে, এসব কি বলছো তুমি? তুমি এটা কি করে বলতে পারো? আমি তোমার মেয়ে না? কিভাবে রাগ করে থাকতে পারি তোমার ওপর? সত্যি বলছি, কালকেই আসবো আমি। সত্যি আসবা? 3 সত্যি। আমি অপেক্ষায় থাকবো। শুভরাত্রি। শুভরাত্রি। ওপাশ থেকে ফোন কেটে দিল তিনি। প্রাণনেশার খারাপ লাগলো ভীষণ। আসলে ও অসুস্থ মানুষটাকে একবারও দেখতে যাওয়া হয়নি। না, কাল একবার গিয়ে দেখা করে আসতে হবে। মানুষটা মুখে হাসি ফোটানোর জন্য অন্তত নিজের কষ্টটা সাইডে রাখলো ভেবেই ঘুমোতে গেল প্রাণনেশা। দরজায় বিকট শব্দে করজোর আঘাতে ঘুম ভাঙল প্রাণনেশার। কেউ অধৈর্য হাতে দরজা ধাক্কাচ্ছে। প্রাণনেশা লাফিয়ে উঠল শোয়া থেকে। ঘুমো ঘুমো দৃষ্টিতে কপাল কুঁচকে তাকালো আশেপাশে। জানলার উপর পর্দা টাঙানো। পর্দার ফাঁক ফোকর দিয়ে কোনো মতে একটু আধটু আলো কক্ষে প্রবেশ করছে। কোনো মতে চোখের পাতা টেনে ফোনের স্ক্রিনে সময় দেখে নিল প্রাণনেশা। সকাল 8টা বাজে মাত্র। আশ্চর্য, এই 7 সকালে কে ডাকছে ওকে? কেই বা ওর এত সুন্দর ঘুমটা ভাঙিয়ে দিল? দরজা ধাক্কানোর ব্যক্তিটার হাত জিরোচ্ছে না, ক্রমাগত বিকট আওয়াজটা ঝংকার তুলে বাড়াচ্ছে। চোখ মুখ কুঁচকে বিছানা থেকে নেমে দাঁড়ালো প্রাণনেশা। ছিটকানি টানতেই বেরিয়ে আসে মনারা বেগমের কান্না ভেজা মুখ। প্রাণনেশা আঁতকে উঠল মায়ের এই অবস্থা থেকে। ঘুম উবে গেল ওর। হুড়মুড়িয়ে কাছে গিয়ে ধরফর করে জিজ্ঞেস করলো, আম্মু, আম্মু কাঁদছো কেন তুমি? আতঙ্কিত দৃষ্টি প্রাণনেশার। খেয়াল করলো মনারা বেগমের গা কাঁপছে। কান্নার চোটে উত্তর দিতে পারছেন না তিনি। প্রাণনেশা ফের আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো কাঁদার কারণ। কোনো মতে উচ্চারণ করে মনারা বেগম উত্তর দিলেন, প্রাণনেশা, তোর বড় বাবা আর নেই। বিমূর্ত
দৃষ্টিতে তাকিয়ে থাকলো প্রাণনেশা। কথার খেই হারালো ও, নিস্তব্ধের ন্যায় শুধালো, মানে? মারা গেছে। প্রাণনেশা কিছু বলল না, সময় নিয়ে টলমল চোখে চাইল। শুধু এক ফোঁটা নোনতা জল কপোল বেয়ে টুপ করে পড়ল। মনারা বেগম ফের কিছু বলতে যাবেন তার আগেই হন্তদন্ত হয়ে দৌড় দিল প্রাণনেশা। ঝাপসা নয়নে সামনে তাকে উদ্ভ্রান্তের মতো সিঁড়ি বেয়ে নামলো, সদর দরজা পেরিয়ে ঘরের বাইরে বেরোলো। রাস্তা পার হতেই দেখলো ও বাড়ির উঠোনে গিজগিজ করছে মানুষ। অসহায় দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। পাড় দুটো অবশ অবশ ঠেকছে, একটু রাস্তা ফুরোচ্ছে না কোনো মতে। প্রাণনেশা দিক বেদিক শূন্য হয়ে দৌড়ালো আবার। কোমর সমান চুলগুলো খোলা এলোমেলো। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই নজরে পড়ল মালিহা বেগমকে। সিঁড়ির সামনে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছেন তিনি। নিষ্প্রাণ দৃষ্টি, চোখের জলে বুক পর্যন্ত ভেজা, কিন্তু মুখের অনুভূতির লেশমাত্র নেই। ওই যে বলো না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, সেই অবস্থা। রীতি তার দু হাতে আগলে ধরে আছে তাকে, বাহুর সাথে মুখ মিশিয়ে ক্রমাগত কাঁদছে। মালিহা বেগমের অমন বিধ্বস্ত অবস্থা দেখে বুক ছ্যাঁত করে উঠল প্রাণনেশার। বিদ্যুৎ বেগে তার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসল। প্রাণনেশাকে দেখে ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন তিনি। ফোঁপাতে ফোঁপাতে বললেন, প্রাণনেশা রে, মানুষটা তো আমাকে ছেড়ে চলে গেল, বিধবা বানিয়ে গেল আমাকে। হন্তদন্ত পায়ে জাপটে জড়িয়ে ধরল প্রাণনেশা। বুকের সাথে মিশিয়ে কম্পিত স্বরে বলল, বড় বাবা কোথায়? বড় মা, উপরে একবার দেখে আয় না। তোকে দেখা শেষ ইচ্ছাটা তো মানুষটার পূর্ণ হলো না, অন্তত তুই শেষবার দেখে আয়। কাঁদতে কাঁদতে বললেন মালিহা বেগম। প্রাণনেশা ছাড়ল ওনাকে। দাঁড়িয়ে ওভাবে ত্রস্ত পায়ে হন্তদন্ত হয়ে দৌড় দিল। সিঁড়ি বেয়ে সোজা উঠল দোতলায়। মানুষের ভিড় ঠেলে কক্ষে ঢুকলো অনেক কসরত করে। মেঝেতে পাটি বিছিয়ে শুইয়ে রাখা হয়েছে নিস্তেজ পলক ভূঁইয়াকে। চোখ দুটো বন্ধ তার। আগরবাতির ঘ্রাণে মম করছে পুরো কক্ষ। প্রত্যুষ এক হাতে বুকের সাথে জড়িয়ে পাশে বসে তার। নিশ্চুপ নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। চোখের অশ্রু গড়িয়ে পড়ছে নির্বিশেষ। প্রাণনেশা দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে বসল। মৃদু কাঁপছে তার শরীর, হৃৎপিণ্ড লাফাচ্ছে সবেগে। প্রত্যুষ সিক্ত চোখে অবাক হয়ে তাকালো ওর দিকে। প্রাণনেশা উপেক্ষা করলো সেই দৃষ্টি, হয়তো দেখলই না। প্রাণনেশা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শায়িত পলক ভূঁইয়াকে। হিচকি তুলে বলল, বড় বাবা, তুমি না বলেছিলে অপেক্ষা করবে আমার জন্য? তাহলে কেন অপেক্ষা করলে না? দেখো আমি এসেছি, চোখ খুলো একবার, দেখবে না আমাকে, কথা বলবে না? রাগ করেছ আমার সাথে এতদিন আসেনি বলে? উত্তর দিলেন না পলক ভূঁইয়া। মৃত মানুষেরা উত্তর দিতে পারে না। প্রহর চোখ মুছতে মুছতে কক্ষে এলো। ভেজা গলায় প্রত্যুষকে উদ্দেশ্য করে বলল, প্রত্যুষ, এখানে এভাবে বসে থাকিস না ভাই, অনেক কাজ আমাদের, অনেক দায়িত্ব। দুপুরে নামাজের পর দফন করা হবে বাবাকে, এদিকে আয়। প্রত্যুষ তাকালো প্রাণনেশার দিকে। বুকের মধ্যে মুখ গুজে হিচকি তুলে কাঁদছে ও। ক্ষণকাল পর পর বড় বাবা, বড় বাবা বলে ডাকছে, অথচ প্রত্যুষের নাম শোনার পরও একবারও মাথা তুলে পর্যন্ত তাকালো না ও। চোখ মুছে উঠে দাঁড়ালো প্রত্যুষ। এলোমেলো পায়ে প্রহরের সাথে বের হলো কক্ষ ছেড়ে। শব্দ করে কাঁদছে প্রাণনেশা। বুকের মধ্যে দহনের আগুন জ্বলছে। মানুষটা নাকি শেষ ইচ্ছে ছিল ওকে দেখার। এই নিয়ে তো কতবারই দেখা করতে চেয়েছিলেন তিনি। প্রাণনেশা আসেনি। কেন আসেনি? কেন জীবিত থাকা অবস্থায় একবার বাক্য বিনিময় হয়নি তাদের? এই আফসোস কোথায় রাখবে প্রাণনেশা? পলক ভূঁইয়ার খাটিয়া নিয়ে বেরিয়ে গেছে ছেলেরা। পুরো বাড়ি জুড়ে এখন খালি মেয়েদের আনাগোনা। গ্রামের একটা পরিবারের মানুষ বাকি নেই যারা শেষবার পলক ভূঁইয়াকে দেখতে আসেননি। গ্রামের সকলে ছুটে এসেছে পলক ভূঁইয়ার জানাজায়। আর মেয়েরা আছে মালিহা বেগমের কক্ষে। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রাণনেশা দাঁড়িয়ে আছে ওর বদ্ধ কক্ষের সামনে। 6 বছর আগে এই কক্ষটা ছেড়েছিল ও, সাথে এই বাড়িটাও। এরপর মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল,
অর্ধযুগ পেরিয়ে গেল, আর এই বাড়িতে পা রাখা হয়নি ওর। কাঁপা কাঁপা হাতে ছিটকানি তুলে দরজা খুলল প্রাণনেশা। ধীর পায়ে কক্ষে ঢুকে অসহায় চোখে তাকালো আশেপাশে। দেখে মনে হবে না এই কক্ষটা 6 বছর ধরে বদ্ধ ছিল। একটু ধুলোবালি পর্যন্ত নেই কোথাও, একেবারে ঝকা। আচ্ছা, কক্ষটা কেউ পরিষ্কার করতো বুঝি? কে পরিষ্কার করত? মালিয়া বেগম নাকি রিদিতা? প্রাণনেশার জানতে মন চাইল না। দুজনের মধ্যে কেউ একজন করেছে। ওরা চায়নি প্রাণনেশার সবচেয়ে প্রিয় কক্ষটাতে ধুলো চমুক। এই কক্ষটা প্রাণনেশার হৃৎপিণ্ডের একটা অংশ। কান্না পেল প্রাণনেশার। মুখে হাত চেপে কাঁদল ও। দুর্বল দেহ নিয়ে বসে পড়ল খাটের সামনে। এই রুমটা ওর বড় বাবা দিয়েছিল ওকে। প্রত্যুষের সাথে এক প্রকার মারামারি করে এই কক্ষটা নিয়েছিল ও। ওর বড় বাবা ওকে জিতিয়ে দিয়ে প্রচণ্ড ভালোবাসতেন। প্রাণনেশা হারু তা অসম্ভব রকমের অপছন্দ ছিল ওনার। অথচ মানুষটা চোখ বোঝার আগে প্রাণনেশাকে একবার দেখতে পর্যন্ত পেলেন না। প্রাণনেশার কান্নার শব্দ বাড়ল। কক্ষের দেওয়ালের সাথে শব্দগুলো বাড়ি খেয়ে বিকট শব্দ ধারণ করল। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণায় পিষ্ট হয়ে যাচ্ছে প্রাণনেশা। প্রিয় মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? আমৃত্যু নিয়ে কেন আসে না তারা? সকল কার্যক্রম শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বেলা 3টে বেজে গেল। ছেলেরা তখন একে একে কবরস্থান থেকে ফিরছে। মুগ্ধ, উচ্ছ্বাস, তাজিম আর সাফওয়ানও গিয়েছিল জানাজায়। উচ্ছ্বাস আর সাফওয়ানকে মুগ্ধই খবর দিয়েছিল পলক ভূঁইয়ার এত তাড়াতাড়ি চলে যাওয়া। এখনো বিশ্বাস হচ্ছে না উচ্ছ্বাসের। মানুষটার জন্য না রক্ত জোগাড় করলো ও। সৃষ্টিকর্তা তো এত দ্রুত নিয়ে গেলেন তাকে। প্রহর আর প্রিয়ম মিলে 4 জনকে জোর করে নিয়ে এসেছে ভূঁইয়া বাড়িতে। যদিও ওরা আসতে চায়নি, কিন্তু পুরো গ্রামের মানুষ আজ ওদের বাড়িতে খাবে। সেখানে ওরা না এলে কি করে হয়? ড্রয়িং রুমে সোফায় বসে আছে উচ্ছ্বাস। চোখ দুটো ওর অবিরত খুঁজছে একজনকে, কিন্তু হায়, এত ভিড়ের মাঝে সেই মানুষটার ছায়াও চোখে পড়ছে না ওর। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে না পেলে উচ্ছ্বাস খুঁজে পেল প্রত্যুষকে। পাঞ্জাবি পরনে, 2 হাত আড়াআড়ি করে বুকের সাথে গুজে রেখেছে। চোখ মুখ লাল ওর। ক্ষণে ক্ষণে নাক টানছে, কথা বলছে কারোর সাথে। উচ্ছ্বাসের খারাপ লাগলো ওকে এভাবে দেখে। খুব করে কথা বলতে মন চাইলো ওর সাথে। প্রহরকে বলে সোফা থেকে উঠল ও। প্রত্যুষের কাছে গিয়ে ডাকলো ওকে, অথচ কিছু বলার আগে প্রত্যুষ ওকে দেখা মাত্রই গটগটিয়ে চলে গেল। থতমত খেলো উচ্ছ্বাস। অপমানও বোধ করলো বোধহয়। আশ্চর্য, ওর গায়ে গন্ধ নাকি? ছেলেটাকে দেখে এভাবে চলে গেল কেন? একটু সান্ত্বনাই তো দিতে এসেছিল শুধু। পরক্ষণে ভাবল সদ্য বাবা হারিয়েছে ও। ওর মাথার ওপর সেই বটবৃক্ষটা নেই। ও বোঝে সেই কষ্টটা। ছেলেটার মনের অবস্থা ভালো নেই, তাই হয়তো এমন করল। মুখ গোমড়া করে সোফার কাছে গিয়ে দাঁড়ালো। প্রহর ওকে দেখতেই বলল, চাচুকে দেখেছেন উচ্ছ্বাস? কই না তো, মাথা নেড়ে বলল। আচ্ছা, আপনি বসুন, আমি খুঁজে নিয়ে আসছি তাকে। এত ভিড় ঠেলে আপনি আর উঠতে যেয়েন না, আমিই ডেকে নিয়ে আসছি। কাঙ্ক্ষিত মানুষটাকে এই 3 তলায় এসে যে এই অবস্থায় খুঁজে পাবে তা ভাবেনি উচ্ছ্বাস। প্রাণনেশা বিছানায় মুখ ডুবিয়ে শব্দ করে কাঁদছে, হিচকি তুলে ক্ষণে ক্ষণে। এই শব্দ বক্ষ ভেদ করলো উচ্ছ্বাসের। মন চাইল ওকে গিয়ে থামাতে, মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে ওকে, কিন্তু আফসোস, সে অধিকার ওর নেই। এখানে দাঁড়িয়ে আছেন যে স্যার? পাশ থেকে বলল সাফওয়ান। উচ্ছ্বাস হকচকিয়ে বলল, এ কি, তুমি এখানে? আরেকজনকে খুঁজতে এসে আপনি নিজেই হারিয়ে গেলেন স্যার। এখানে কাউকে চিনি না কি আমি? অচেনা মানুষগুলোর ভিড়ে আমাকে ফেলে চলে এলেন। অকওয়ার্ড ফিল করছিলাম, তাই আপনাকে খোঁজার ছুতোয় উঠে এসেছি। ও আচ্ছা, আমি আসলেই খুঁজে পাইনি তাকে। চলো। সাফওয়ান মাথা নাড়িয়ে পা বাড়াতে যাবে, তার আগেই প্রাণনেশার কান্নার শব্দে থেমে গেল ও। উঁকি মেরে কক্ষের ভেতরে দেখলো ও। উচ্ছ্বাস অধৈর্য হয়ে বলল, চলো। কি দেখছো? ভাবি কাঁদছে স্যার, অনেক কষ্ট পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দুঃখী দুঃখী মুখ করে বলল সাফওয়ান। ধমকে উঠল উচ্ছ্বাস, প্রখর স্বরে বলল, এই, কে তোমার ভাবি? আর কে? যার জন্য সেহরিয়ার স্যারের
বুকে ব্যথা হয় সেই কাঁদছে। সাফওয়ান আবার তুমি তোমার ফালতু কথা শুরু করেছো। এতদিন কনফিউজড হয়ে বলতাম, বাট আজকে আপনাকে এভাবে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখে শিওর হয়ে গেছি ওনার কষ্ট সহ্য হচ্ছে না, তাই না? ভ্রু নাচিয়ে বলল সাফওয়ান। উচ্ছ্বাস কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই হাত জোর করে বলছি তোমাকে এই সব কথা বন্ধ করো। আমরা এই টাইমে যার বাড়িতে দাঁড়িয়ে আছি তাকে নিয়ে কথা বলছি। যদি কেউ এইসব শুনে অনেক বড় মার খাবো। সেটাও ঠিক, তবে আপনি আমার কথায় সহমত, তাই না? এসব ফালতু কথা পরে বলি, বাড়ির সিচুয়েশন ঠিক নেই, একটা মানুষ মারা গেছে, আমাদের এইসব কথা শোভা পাচ্ছে না। দাঁতে দাঁত চেপে তপ্ত স্বরে বলল উচ্ছ্বাস। অথচ সাফওয়ান সেসব কথা আমলেই নিল না, ভাবনায় ডুবে অপ্রত্যাশিত ভাবে বলল, আচ্ছা প্রাণনেশা রাস উচ্ছ্বাস কি হবে? বাচ্চাদের মতো কথা বলছো সাফওয়ান, বলেই ধমকে ধামকে কক্ষের সামনে থেকে নিয়ে গেল ওকে। প্রত্যুষ লেপ্টে দাঁড়িয়ে থাকলো দেওয়ালের সাথে। এতক্ষণে সব কথা শুনেছ, প্রতিটা বাক্য বুকের মধ্যে মর্ম আঘাত দিয়েছে ওর। পুরো শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল যেন। তিক্ত শ্বাস ছাড়ল প্রত্যুষ। ঠোঁটের কোণে বিষাদ হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, প্রাণোচ্ছ্বাস। আজ আকাশটা বড্ড বিষণ্ণ, বিস্তীর্ণ নীল আকাশ কালো মেঘে ঢাকা। সন্ধ্যার এই বিরস সময়টা বড়ই অদ্ভুত। দিনের আলো আর রাতের আঁধারে মিলমিশে কেমন যেন অদ্ভুত বর্ণ ধারণ করে। ভুইয়া বাড়িও আজ আকাশের মতো বিষণ্ণ। প্রতিটা মানুষের হৃদয়ে মেঘ জমেছে, বিষাদ অন্ধকারে ছেয়ে আছে সকলের বক্ষপট। কাছের মানুষ হারানোর হাহাকারে নিমজ্জিত সকলে। অদূরে ঝংকার তুলে আকাশ কাঁপিয়ে বাজ পড়ছে, কাঁপিয়ে তুলছে ধরণী। যে কোনো সময় পৃথিবীর বুকে বৃষ্টি নামবে, এক পশলা বৃষ্টি ভিজিয়ে দেবে ধরিত্রীর সমস্ত কিছু। তবে মুছে দিতে পারবে কি সকল গ্লানি বিষাদ যন্ত্রণাগুলো? পারবে না বোধহয়। বাড়িধারা সেই শক্তি নেই। বিজলির চমকে ন্যানো সেকেন্ডের জন্য আলোকিত হচ্ছে ধরণী। প্রত্যুষ ঠায় দাঁড়িয়ে আছে কাঁচ খোলা জানলার সামনে। হুড়মুড়িয়ে ঠান্ডা বাতাস ঢুকছে সমানে। বাজ পড়ার শব্দে বক্ষ কাঁপন ধরার জোগাড়, তবুও প্রত্যুষ নির্লিপ্ত। এক দৃষ্টে তাকিয়ে আছে মেঘে ঢাকা অন্ধকার কালো আকাশের দিকে। অনুভূতিহীন দৃষ্টি, অথচ অক্ষিতে নেমেছে প্রবল বর্ষণ। ফোঁটায় ফোঁটায় অশ্রু ভিজিয়ে দিচ্ছে ওর কপোল, গ্রীবাদেশ, এমনকি শুভ্র রাঙা হাফ হাতা টি শার্টের বুক পর্যন্ত। অথচ ওর মোছার কোনো প্রয়াস নেই। বক্ষে অপ্রসন্নতা, হতাশা, শুষ্ক ওষ্ঠ, মুখ বিবর, যেন ধরিত্রীর সমস্ত বিষাদ ঢেলে দেওয়া হয়েছে চোখে। মালিয়া বেগমের করুণ অবস্থা কষ্টে জর্জরিত করে দিচ্ছে বুক। একটু আগে কি পাগলামিটাই করলেন তিনি, ভাবতেই ভয়ে আঁতকে ওঠে প্রত্যুষ। অনেক কষ্টে সকলে মিলে সামলেছে তাকে। প্রত্যুষ আর না পেরে ঘুমের ইঞ্জেকশন পুশ করে এসেছে। ঘুমালে হলেও যদি তিনি নিজের ক্ষতি না করেন। ওই যে বলে না, ছেলে সন্তানরা নাকি অনেক শক্ত মনের হয়, একা হাতে সব কিছু সামলে নেয়। কই, প্রত্যুষ তো তা পারে না। কেন পারে না? কেন ও প্রচণ্ড শক্ত মনের হলো না? প্রিয় মানুষগুলো আঘাত পাওয়ার আগেই ওর বুকটা আঘাতে কষ্টে জর্জরিত হয়ে যায়। মালিহা বেগমকে ইঞ্জেকশন দেওয়ার সময় ওর হাত কাঁপছিল। ও শক্ত হাতে সামলাতে পারেনি সব কিচ্ছু। অথচ ছেলেদের নরম হাত নেই। ছেলেরা নরম হলে পুরো পরিবারটাই ভেসে যায়। দিক দিয়ে প্রত্যুষ বড্ড পিছিয়ে। প্রিয়ম, প্রহর আর আদনান না থাকলে তো এই সিচুয়েশন সামলাতেই পারত না। ঢোক গেল প্রত্যুষ, হাতের উল্টো পিঠে চোখ মুছে নাক টানল। এইসব কাহিনীর জন্য ওর নিজের ওপরই বিরক্ত লাগে। ও ছেলে মানুষ, ওর মন হবে পাথরের মতো শক্ত। ও কেন মেয়েদের মতো নাক টেনে টেনে কাঁদবে? কে জানে ভাই, ওর কান্না পায়, ও কান্না আটকে রাখতে পারে না। এখানে ওর দোষটা কোথায়?
নিজেকে বকতে বকতে কক্ষ থেকে বের হলো প্রত্যুষ। ওপাশের কক্ষের দরজা খোলা দেখতেই মনে পড়ল প্রাণেশার। মেয়েটা আজ পুরো দিন এই রুমে থম মেরে বসেছিল। সেই যে সকলে মিলে পলক ভূঁইয়ার খাটিয়া নিয়ে বের হলো, এরপর এই কক্ষ থেকে আর বেরোয়নি মেয়েটা। প্রত্যুষ চুপি চুপি পা টিপে কক্ষের সামনে গিয়ে দাঁড়ালো। উকি মেরে দেখলো প্রাণেশা বিছানার সাথে পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ বুজে বসে আছে। কপালে ভাঁজ পড়ে প্রত্যুষের। মেয়েটা সকাল থেকে খায়নি কিছু। ঝামেলার মধ্যে কারোর হয়তো ওর কথা মনেই ছিল না। এখন কি প্রাণেশার জন্য খাবার নিয়ে আসবে ও? প্রাণেশা খাবে ও আনলে? মেয়েটা তো ওর সাথে কথাই বলে না। দ্বিধান্বিত হলো প্রত্যুষ। ভাবতে ভাবতেই নিচে নামলো ও। পথে দেখা হলো আরিশার সাথে। প্রত্যুষ স্বস্তি পায়। আরিশাকে ডাকতেই ধীর পায়ে এগিয়ে আসে ও। প্রত্যুষ কোমল স্বরে বলল, আরু, একটা হেল্প করতে পারবি? উত্তর দিল না আরিশা, উল্টে প্রশ্ন করল, ভাইয়া তুমি কাঁদছো? মলিন হেসে ডানে বায়ে মাথা নাড়ল প্রত্যুষ। নম্র স্বরে বলল, না রে বোকা, কাঁদবো কেন? খেয়েছিস তুই কিছু? খেয়েছি, কিন্তু প্রাণনেশা খায়নি রে। সকাল থেকে কিচ্ছু খায়নি। ওর জন্য খাবার নিয়ে যেতে পারবি? এভাবে না খেলে অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। অবাক নয়নে তাকালো আরিশা, উদ্বিগ্ন স্বরে বলল, কি বলো, খায়নিও? ইস, এত ব্যস্ততার মাঝে ওর কথা কারোর মনেই ছিল না। হ্যাঁ রে, সেই যে রুমে বসে আছে, এখনো একবারও বেরোয়নি। রান্নাঘরে কি আছে দেখ না, নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বলেই দ্রুত পায়ে কিচেনে গেল আরিশা। মিনিট 10-এর মধ্যে ট্রেতে প্লেট বোল সব কিছু সাজিয়ে নিয়ে এলো। প্রত্যুষ তখনও দাঁড়িয়ে ছিল ড্রয়িং রুমে। আরিশা আসতেই বলল, নিয়েছিস? তুমি খেয়েছো ভাইয়া? আমি খেয়ে নেব, তুই নিয়ে যাওয়ার জন্য। আরিশা মাথা নাড়ে। যেতে বললেও প্রত্যুষ নিজে উদ্যোগে এগিয়ে আসে। আরিশার হাত থেকে ট্রে নিতে নিতে বলে, এসব নিয়ে 3 তলায় উঠতে কষ্ট হবে তোর, আমার সাথে আয়, আমি নিয়ে যাচ্ছি। আরিশা শ্বাস ফেললে হাসলো। এগিয়ে গেল প্রত্যুষের সাথে। প্রত্যুষ বরাবরই যত্নবান পুরুষ। নিজের কাছের মানুষগুলোর অসম্ভব যত্ন করে ও। আরিশার মাঝে মাঝে আফসোস হয় প্রাণনেশার জন্য। মেয়েটাকে একটা বাচ্চার মতো ট্রিট করে প্রত্যুষ, অথচ যাকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসলো তাকেই পেল না দুজনে। দুজনের ভাগ্যটাই কেমন যেন এমন হলো। কক্ষের সামনে আসতে ট্রেটা আরিশার হাতে ধরিয়ে দিল প্রত্যুষ। উদ্বিগ্ন স্বরে বলল, প্রথমে তুই খেতে বললে ও খেতে চাইবে না। তুই একটু খাইয়ে দিস বনু, না খেতে চাইলে জোর করে খাওয়াবি। আরিশা মাথা নাড়ল। কক্ষে ঢোকার আগে প্রত্যুষের দিকে তাকালো ও। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি এখনো প্রাণনেশাকে ভালোবাসো তাই না ভাইয়া? উপহাস করে হাসল প্রত্যুষ। বিমর্ষ চিত্তে বলল, যাদের ভালোবাসা সময়ের সাথে ফিকে পড়ে যায় তারা কোনো দিন সত্যিকারের ভালোবাসেনি। আর হ্যাঁ, এসব কি বলতেছিস তুই? বড় ভাইকেও এইসব জিজ্ঞেস করে? যে কাজ দিয়েছে সেটা কর। শেষের কথাটা রাগ করার ভান করে বলল প্রত্যুষ। আরিশা দ্রুত পায়ে ট্রে হাতে ঢুকলো কক্ষে। ধীর পায়ে হেঁটে প্রাণেশার কাছে ট্রেটা মেঝেতে নামিয়ে রাখল। শব্দ হতেই প্রাণনেশা চোখ মুখ কুঁচকে মাথা তোলে। আরিশা হাঁটু মুড়ে বসলো ওর সামনে। প্রাণনেশা ধীর স্বরে বলল, তুমি কখন আসলে আপু? আমি তো এসেছি সেই কোন সকালে, আম্মু আর ভাইয়ার সাথে, বলেই নিজের গায়ের ওড়না দিয়ে চোখ মুছে দিল প্রাণনেশার। ফের নম্র স্বরে বলল, শুনেছি সকাল থেকে কিচ্ছু খাসনি, খাবার এনেছি তোর জন্য, খেয়ে নে। খিদে নেই? তবুও খেতে হবে, আমি খাইয়ে দিচ্ছি, তোকে কষ্ট করে খেতে হবে না। প্রাণনেশা মানা করল না আর। পুরো দিন না খেয়ে আছে ও, খিদেই মাথা ঘুরছে ওর। এখন না খেলে পরে উল্টে পড়বে। আরিশা খাবার মুখে দিল। প্রাণনেশা চিবোতে চিবোতে বলল, প্রত্যুষ ভাই পাঠিয়েছে এইসব তাই না? চোখ বড় করে তাকালো আরিশা। আমতা আমতা করে বলল, আরে না, আমি এনেছি তোর জন্য। আমি জানি আপু, প্রত্যুষ ভাই পাঠিয়েছে, মিথ্যা বলে লাভ নেই। তুই কি করে জানলি? ভ্রু নাচিয়ে বলল আরিশা। প্রত্যুষ ভাই পুরো দিন 13 বার দেখে গেছে আমাকে। আই ক্যান ফিল ইট। আমি তাকে দেখিনি, কিন্তু আমি অনুভব করেছি সে এসেছে। আম্মু ব্যস্ত বড় মাকে নিয়ে, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, ঝামেলায়
ভুলে গেছে আমার কথা। শুধু প্রত্যুষ ভাই মনে রেখেছে, তাই আমি জানি সেই পাঠিয়েছে তোমাকে দিয়ে এইসব। আরিশা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালো। গট গট পায়ে কারোর চলে যাওয়ার শব্দ হয়। প্রাণেশা পানি খেয়ে গলা ভিজিয়ে বলল, প্রতিবার পা টিপে টিপে এমনভাবে এসেছে গেছে যেন মেঝেতেও অনুভব না হয়। কিন্তু এইবার এইভাবে শব্দ করে গেল কেন? ঠোঁট উল্টোলো আরিশা। চোখের ভাষায় বুঝালো জানে না ও। প্রাণনেশা আবার হাসে। যে মানুষটা প্রাণনেশার মস্তিষ্কের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে থাকে, তার এতবার কাছে আসা কি করে টের পাবে না প্রাণনেশা? আজ শুক্রবার। পলক ভূঁইয়া মারা যাওয়ার পর কেটে গেছে 8 দিন। অফ ডে হওয়ায় প্রত্যুষ আজ পুরো দিন ঘুমোবে। এটা ওর 6 দিনের প্ল্যান। পুরো সপ্তাহে প্রতিদিনে 5 ঘন্টা ঘুমের মধ্যে এই দিনটা ওর পুরো সপ্তাহে না ঘুমোনোর জন্য জমিয়ে রাখে। আর কুম্ভকর্ণের মতো ঘুমায়। অনেকক্ষণ ধরে ফোনের রিং বাজছে, কিন্তু প্রত্যুষে ধরার কোনো নামই নেই। সে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। একটানা অনেকক্ষণ ফোন বাজার পর প্রত্যুষের ঘুম হালকা হলো, কিন্তু তবুও ক্ষান্ত হলো না ও। কাত হয়ে ঘুমাচ্ছিল প্রত্যুষ। চটজলদি বালিশ দিয়ে আরেকটা কান চেপে ধরল ও। তবুও শব্দের উৎপাত কমছে না। প্রত্যুষ চোখ বন্ধ রেখেই কপাল কুঁচকে বালিশটা ছুঁড়ে মারে অদূরে। কোনো মতে চোখ টেনে খুলল। বিছানা হাতড়ে ফোনটা হাতে নিয়ে নিজেকে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল। শুক্রবারে তো ফোনটা সাইলেন্ট মোডেই রাখে, এবার কেন যেন ভুলে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার দরুন কলটাও রিসিভ করলো প্রত্যুষ। কানে দিয়ে অপেক্ষা করলো ওপাশের ব্যক্তিটির কথা বলার জন্য, কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড করে কত সেকেন্ড যে কাটলো টের পেল না প্রত্যুষ। আর না পেরে প্রত্যুষ নিজেই কথা শুরু করলো। বলল, ডক্টর প্রত্যুষ স্পিকিং। কে বলছেন? ওপাশ থেকে উত্তর এলো না। প্রত্যুষ কপাল কুঁচকে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। আননোন নাম্বার। আশ্চর্য, কোন বেয়াদব এতবার কল দিয়ে বিরক্ত করছে ওকে। সুন্দর ঘুমটা ভেঙে দিল। এখন আবার কথা বলছে না। প্রত্যুষ এবার কিছুটা বিরক্ত হয়েই বলল, কথা না বললে ফোন দেওয়ার দরকার কি? হয় কে বলুন, নয়তো কল কেটে দিচ্ছি। এবারও নিশ্চুপ সে। ভ্রু কুঁচকে তাকালো প্রত্যুষ। তড়াক করে উঠে বসে। ঠোঁট কামড়ে ভাবল কারোর কথা। পরক্ষণেই কণ্ঠে গাম্ভীর্য ঢেলে বলল, নীল। ওপাশের মানুষটা এবার উঁচু। ফোঁস করে শ্বাস ছাড়ল প্রত্যুষ। বলল, আমি জানি নীল, এটা তুই। চুপ থেকে লাভ নেই। ভালো আছিস? ওপাশ থেকে নিম্ন স্বরে ভেসে আসে। হাসল প্রত্যুষ। ঠেস মেরে বলল, দেশে এসেছিস 1 মাস হয়ে গেল। এতদিন পর মনে পড়লো আমাকে? আর তোর লজ্জা লাগলো না আমাকে ফোন দিতে, নির্লজ্জ বেয়াদব? ক্ষণকাল চুপ থাকলো নীল। প্রত্যুষ অধৈর্য হলো। তপ্তস্বরে বলল, বালের একটা কাহিনী করেছিস। এভাবে মুখ বন্ধ হয়ে যায় কেন? এমনিতে তো মুখ টেপ রেকর্ডারের মতো চলতে থাকে সবসময়, আজ কথা নেই কেন মুখে? ঘন ঘন শ্বাস ফেলে নীল। ছেলেটার করা হাঁসফাঁস এপাশ থেকে বুঝতে পারছে প্রত্যুষ। নীল ঢোক গেলে ভেজা গলায় বলে, সরি রে দোস্ত, প্লিজ মাফ করে দে আমাকে। আমি অনেক চেষ্টা করেছি তোর সাথে যোগাযোগ করার, কিন্তু কোন মুখে ফোন দিতাম আমি তোকে? তোর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছি আমি। ধুলো থেকে আবার সব কুড়িয়ে নিয়েছিলাম। আঙ্কেলের মৃত্যুর খবর আমি শুনেছি দোস্ত, এমনকি তোর এমন একটা খারাপ সময়েও আমি তোর পাশে থাকতে পারলাম না। তুই তো আঙ্কেলকে সবচেয়ে বেশি ভালোবাসতিস, এখনও কাঁদিস তার জন্য? তোর তো আবার চোখের জল বেশি। মলিন হাসল প্রত্যুষ। কোমল স্বরে বলল, মানে ক্ষমা চেয়ে আবার বাঁশও মারতেছিস? আমাকে মাফ করে দে না দোস্ত, বড়ই করুণ কণ্ঠে বলল নীল। প্রত্যুষ হাসল ফের। প্রগাঢ় কণ্ঠে বলল, রওশাকে ভালোবাসিস বললেই পারতিস। তুই জানতিস আমাদের সম্পর্ক জাস্ট নামের। বিয়েটাও হেলা ফেলায় টিকেছিল। আমি নিজেই রওশাকে অনেকবার বলেছিলাম ডিভোর্স দিতে, কিন্তু তুই আমাকে বললি না পর্যন্ত। উল্টে ওকে নিয়ে পালিয়ে গেলি। আমি তো ওকে আটকে রাখতাম না নীল। আমি তোর বিয়ে করা বউকে ভালোবাসি, তার উপর তুই আমার বেস্ট ফ্রেন্ড। আলটিমেটলি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বউকে ভালোবাসি। কেমন যেন ছ্যাবলামো ব্যাপারটা না দোস্ত? এটা একবার তোকে বড় মুখ করে কি করে বলতাম আমি, কিন্তু এর চেয়েও বড় ছ্যাবলামির কাজ করে ফেলেছিস। একটা মেয়েকে নিয়ে রাতারাতি পালিয়ে গেলি। তখন আমার কথা মনে হয়নি তোর? মনে হয়নি আমার বন্ধুর মান ইজ্জতের কি হবে, বলদ?
মেয়েটা অনেক কাঁদছিল রে। আমার যে কি হয়েছিল আমি ফেলতে পারিনি ওর কথা। ওর অসহায় মুখটা দেখে আমার লিটারালি কান্না পাচ্ছিল। সেই সময়টাতে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এখন ভুল মনে হচ্ছে? মনে হওয়ার তো কোনো কারণ নেই প্রত্যুষ। আমি তো জানি এটা ভুল। আমি আবেগে পড়েছিলাম। আচ্ছা এত কথা বাদ দে, দেখা করো আমার সাথে। এখনও কিন্তু আমাদের ডিভোর্স হয়নি, সেটা নিয়ে কথা আছে তোর সাথে। বিকেলে দেখা করতে পারবি? পারবো। জায়গাটার নাম মেল করে দিস। আর হ্যাঁ, এটা আমার নিউ নাম্বার। তুই যদি আমার নাম্বার চিনে না ধরতি তাই খুলেছি। বলে কট করে কল কেটে দিল নীল। প্রত্যুষ তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। এখন থেকে হিসেব করলে অনেকটা সময় ঘুমানো যাবে। বিকেলে তো আবার নীলের সাথে দেখা করতে যেতে হবে। ভাবতেই প্রত্যুষ আবার ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ল। এসির টেম্পারেচার বাড়িয়ে দিল। এখন থেকে বিকেল পর্যন্ত টানা ঘুমোতে হবে। শুক্রবারে ঘরের বাইরে বেরোনোর প্রচণ্ড বিরক্ত লাগে প্রত্যুষের। তবে আজ তো যেতেই হবে। একটা সাইন যে এখনও বন্দি করে রেখেছে ওকে, সেখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ওর শান্তি নেই। চলবে।